সারা দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মুখে মুখে যে আলোচনাটা এখন সবচেয়ে বেশি শোনা যায়, সবচেয়ে বেশি ঝড় তুলেছে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা মোটামুটি সকলেই জানি। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই কোটা আন্দোলন ছড়িয়ে পড়ার মাধ্যমে যারা কোটা আন্দোলন করছে কিংবা যারা এটার বিরোধিতা করছে, দুই দলেই কিন্তু যারা এই দেশের জন্য তাদের জীবন দিয়েছে, যারা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, যারা অনেক বেশি কষ্ট করে যুদ্ধ করেছে, এমনকি যেসব মা বোনেরা তাদের ইজ্জত সম্মান হারিয়েছে, তারা প্রত্যেককেই কিন্তু অপমান করছে, অসম্মান করছে। কিভাবে করছে সেটাই চলুন আজকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, সরকার যেটা করেছিল যে মুক্তিযোদ্ধাদের বা তাদের সন্তানদের অথবা তাদের পরিবারের যারা সক্ষম মানুষ রয়েছে, যারা চাকরি করতে পারবে, যাদের যোগ্যতা রয়েছে, তাদেরকে 30% চাকরি দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে ছাত্রদের মনে একটা ক্ষোভ ছিল, একটা কষ্ট ছিল, একটা রাগ ছিল যে আমরা প্রত্যেকেই যারা পড়াশোনা করতেছি, যারা সার্টিফিকেট অর্জন করতেছি, যারা অনেক বেশি পরিশ্রম করে এই জায়গায় পৌঁছে যাচ্ছি, সেখানে কোটার মাধ্যমে যদি এত বেশি লোক নেওয়া হয়, তাহলে আমাদের পড়াশোনার মূল্য কি, ভ্যালু কি, আমরা কেন পড়াশোনা করতেছি? এখন বিষয়টা হলো, মুক্তিযোদ্ধারা যেহেতু যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, সুতরাং তাদেরকেও তো কিছু একটা দেওয়া উচিত। কিন্তু সেই দেওয়াটা যদি বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম একভাবে পেতেই থাকে, সেটাও তো আবার মেনে নেওয়া যায় না। এই মুক্তিযোদ্ধাদেরকে ঘিরে আমাদের ছোট্টবেলায় কিন্তু আমরা শুনেছি সুশীল সমাজ থেকে, মিডিয়া থেকে এবং সরকারি বিরোধী দলের পক্ষ থেকে যারা দেশ বরেণ্য নেতা, তারাই কিন্তু তাদের অবদানের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তাদের সেই ত্যাগ, তাদের সেই অর্জন, এসব কিছু আমাদের রক্তে, চেতনায়, বিবেকে, আমাদের মানসিকতায় ঢুকিয়ে দিয়েছেন। তো আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার এখানে এত বেশি পার্সেন্টটা দেওয়ার ফলে যেটা হইলো যে ছাত্রদের মনে একটা রাগের সূচনা হলো, বা তারা এটার প্রতিবাদ করলো, প্রতিরোধ করার চেষ্টা করলো। এখন সরকার কিন্তু চাইলে এটা খুব সহজেই নির্মূল করতে পারতো বা হ্যান্ডেল করতে পারতো, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি সরকার যখন চেয়েছে তখনই প্রত্যেকটা আন্দোলন বন্ধ হয়ে গিয়েছে। এখানে যে শুধুমাত্র মারপিট করে বা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে এরকমটা না। সরকার যদি বলতো যে আদালত থেকে যেহেতু ঘোষণা চলে এসেছে আমরা এটাকে সংস্কার করতে পারবো, তাহলে আমরা এটাকে পার্সেন্ট আরও কমিয়ে দিব, এটা নিয়ে আলোচনা করতে পারতো, তাহলে তো খুব সুন্দরভাবে এটার একটা সুরাহা বা সমাধান হয়ে যেত। কিন্তু সেই দিকে না গিয়ে চলে গেল এটা সংঘাতের দিকে। আমার কাছে একজন নাগরিক, বাঙালি নাগরিক হিসাবে আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা জেগেছে সেটা হচ্ছে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারপরে রিজার্ভ রয়েছে, সেনাবাহিনী, বিজিবি বা বিডিআর, যাই বলি না কেন, এরকম অনেক প্রশাসনীয় কর্মকর্তারা বা কর্মচারীগণ, তারা তো চাইলে ছাত্রদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক বা একটু কঠোরতা দেখিয়ে হোক এই আন্দোলনটাকে থামাতে পারতো বা একটা সুশৃঙ্খল আন্দোলনের দিকে নিয়ে যেতে পারতো। এখানে সরকারি দলের যেই ছাত্রলীগ রয়েছে তারা কেন সরাসরি জড়িয়ে পড়বে ঝগড়াঝাটিতে, মারামারিতে, কাটাকাটিতে? এতে তো দেশের কোনো লাভ হচ্ছেই না, বরঞ্চ সাধারণ মানুষের মনে একটা প্রশ্নের উদিত হচ্ছে, সাধারণ মানুষের মনে একটা কষ্ট লাগছে, সাধারণ মানুষ একটা জিনিস টেনশন করে পাচ্ছে না, সেটা হলো যে আমরা কি তাহলে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছি না? এই যে কোমলমতি শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, অর্থাৎ তারা তাদের মাথায় রাজাকারের যে অভিশাপ, রাজাকারের যে একটা গালি, সেটা তাদের কপালের সাথে লিখে নিতে চায়, তারপরেও তারা তাদের আন্দোলন থেকে ফিরে যাবে না এবং তারা তাদের আন্দোলনটাকে চালিয়ে রেখে নিজের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা যেটা করলো যে অনেকেই তাদের নিজের দেহের রক্ত জড়াচ্ছে, অনেকেই তারা তাদের যে সম্মান আছে সেটা হানি ঘটছে, অনেক নারী সদস্য আহত হচ্ছে। গতকালকের আমি যে নিউজটা দেখলাম সেটা হচ্ছে যে প্রায় 1000 মানুষ আহত হয়েছে। 1000 মানুষ যদি আহত হয়, তাহলে এখানে কত মায়ের সন্তান আহত হয়েছে? তারা সবাই কি মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করে বা তারা কি সবাই মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী, সেটাও তো ঢালাওভাবে বলা যাবে না। কিন্তু এত কিছু করার পরেও যেহেতু এখানে কথা উঠেছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, সুতরাং কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। কিন্তু এইভাবে যদি দেশ চলতে থাকে, তাহলে পরিশেষে প্রত্যেকটা বাঙালির জীবনেই একটা সমস্যা সৃষ্টি হবে। তখন এটা সাধারণ ছাত্র আন্দোলন হিসেবে থাকবে না, তখন হয়তোবা এটা প্রত্যেকটা বাঙালির জন্য একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে এবং মারামারিও হচ্ছে।
আমরা সচেতন বাঙালি হিসাবে যদি চিন্তা করি যে এই সমস্যার সমাধান শুধুমাত্র সরকার চাইলে কয়েক মিনিটের ভিতরে করতে পারে, আমাদের চিন্তাভাবনা এটা আসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কিছু কিছু মানুষ বলতেছে যে এটা তো শুধু মুক্তিযোদ্ধার কোটা না, এখানে নারী কোটা আছে, জেলাভিত্তিক কোটা রয়েছে, তার পাশাপাশি রয়েছে হচ্ছে প্রতিবন্ধীদের জন্য কোটা। কিন্তু সেই কোটাগুলো আসলে কত পার্সেন্ট সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি একজন ব্লাইন্ড পার্সন হিসেবে বলতে পারি যে প্রতিবন্ধীদের জন্য মাত্র 1% রাখা হয়েছে, তারপরেও তাদেরকে সমস্ত কিছু চড়াই উতরাই পার করে যাওয়ার পর কোটা হিসাবে বিবেচনা করা হবে। তো প্রতিবন্ধী মানুষটা একজন স্বয়ংসম্পূর্ণ সুস্থ সাধারণ মানুষের সাথে কম্পিটিশনে যদি সে ফার্স্ট হয়ে যায় তাহলে তো অটোমেটিকলি পেয়ে যাওয়ার কথা, তাহলে তো সেখানে 1% আর 10%-এর হিসাব নিকাশ রাখার কোনো প্রয়োজন নাই। সুতরাং এই সব কথা বলে মানুষ আরও অন্য মানুষকে বিচলিত করছে, তাদেরকে অন্য কিছু চিন্তা ভাবনাতে কনভার্ট করার চিন্তা তারা করছে বা প্ল্যানিং করছে। তো পরিশেষে একজন বাঙালি হিসেবে আমি এটাই চাইব যে গভর্নমেন্ট যেন খুব দ্রুতই এই সমস্যাটির সমাধান যেভাবে করলে অন্তত ছাত্ররা এইসব মারামারি কাটাকাটি হানাহানির পথ থেকে ফিরে আসতে পারে এবং তারা তাদের মতো করে পড়াশোনা করতে পারে এবং আগামী একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে, যেটা প্রত্যেকের স্বপ্ন। সেই পদক্ষেপ যেন আমাদের দেশের সরকার গ্রহণ করে। আমার এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিনে অন্য কোনো বিষয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।